স্যার কোন একটা পরিবাহীর আমরা যদি বিভিন্ন স্থানে তার ক্রস সেকশন এরিয়াটা বিভিন্ন হয়, ওটা কি তার তড়িৎ পরিবাহ মানে আইতে কোনো ইফেক্ট ফেলবে? তোমার ওভার সব জায়গায় আই সেম হবে আর কি, কিন্তু পুরাটা রেজিস্ট্যান্স মাপতে হবে, তারপর আসবে আর কি, বুঝতেছো? মানে এটা বলতে চাইতেছিলাম কোন একটা স্থানে যদি ক্রস হ্যাঁ সেকশন এরিয়া বেশি হয়, আবার কোন জায়গায় যদি ক্রস হ্যাঁ, সেকশন এরকম এরিয়াটা কম এরকম হয়। তাই না? হ্যাঁ তুমি স্যার। বলতে চাচ্ছো সব জায়গায় কারেন্ট সেম হবে কিনা? জি স্যার। জি কারেন্ট স্যার। সেমই হবে, কারণ এটা সিরিজ না পুরোটা। কারেন্ট এক জায়গায় ঢুকলে তো চার্জ তো আর আকাশে বের হয়ে যেতে পারবে না, ঠিক আছে? কারেন্ট সব জায়গায় সেম হবে, বাট কারেন্টের ডেনসিটি সব জায়গায় সমান হবে না। এখানে কারেন্ট ডেনসিটি বেশি হবে, এখানে কম হবে, এন্ড সো অন। এটা যদি পুরোটা কারেন্ট মাপতে যায়, পুরোটা রেজিস্ট্যান্স একবারে তোমার মাপতে হবে, হ্যাঁ, মাইক্রো প্যারামিটার থেকে। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তো এখানে ছোট্ট একটা, এখানে ধরো যে তুমি এল লেন্থ এর সাথে সাথে রেডিয়াস ভেরি করতেছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে তোমার বের করতে হবে ডিএল। তো এখানে তুমি এ কে এল স্যার এর যে জায়গায় সাথে ক্রস প্রকাশ সেকশন করে। এরিয়াটা কম, ওই জায়গায় কি তার ভেলোসিটিটা বেড়ে মানে যাবে তোমার, না? না না না, এটা বাতাস বায়ু প্রবাহ না, ভেলোসিটি দিয়ে চিন্তা করলে হবে না। কারেন্টের এখানে কিন্তু দেখো, মানে একটা ইলেকট্রন ধর এখানে ঢুকলো, হুম, মনে করো একটা সুইচ চালালে সাথে সাথে মানে লাইট জ্বলে যায়, তাহলে এখানে ইয়া কত, ইলেকট্রনের বেগ কত, যে এত দ্রুত কি এই ইলেকট্রনটা এখানে চলে গেছে তারের এক মাথায় দিছো এখানে ফ্লো করছে, সেটা না কিন্তু। ইলেকট্রন কিন্তু এখানে যেভাবে যায়, প্রত্যেকের সাথে ধাক্কা খায়, অ্যাটমের সাথে ধাক্কা খায়, অন্য ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, এরকম এরকম করে র্যান্ডম পথে মুভ করে। তো এই জন্য ইলেকট্রন আসলে যদি লেন্থ বরাবর বেগ চিন্তা করে, বেশি না কিন্তু, কিছু সেন্টিমিটার পার সেকেন্ড, ফিউ সেন্টিমিটার। কিন্তু লাইট জ্বালালে সুইচ চলে কিভাবে, যেই মোমেন্টে এখানে একটা ইলেকট্রন ঢুকে, সেই মোমেন্টে এই পাশ থেকে আরেকটা ইলেকট্রন বের হয়ে যায়। সেই জন্য মনে হয় যেন ইনস্ট্যান্টিনিয়াস, যে মোমেন্টে আমি লাইট দিচ্ছি, সেই সুইচ দিচ্ছি, সাথে সাথে লাইট জ্বলে যাচ্ছে, ঠিক আছে? তো অ্যাজ এ রেজাল্ট তুমি যেভাবে চিন্তা করতেছো, একটা ইলেকট্রন এখানে ফ্লো করতেছে, তারপর এখানে এসে স্পিড আপ করতেছে, এই জিনিসটা এরকম না, ঠিক আছে? একটা ইলেকট্রন এখানে ঢুকতেছে মানে একটা ইলেকট্রন এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো সব জায়গায় ইলেকট্রন সব করতে হবে, যেটা হবে এখান এখান দিয়ে যদি তুমি কারেন্টের ডেনসিটি জানো, এই যে তোমরা যে দেখছো না, যে পড়ছো তো, জি স্যার। এগুলো তোমাদের ফিজিক্সে পড়বে, বুঝছো? ভি ইকুয়াল টু আই আর এর একটা মাইক্রো প্যারামিটার আছে, যে রো ই ই ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু জে রো না কিভাবে যেন করে এগুলাকে। এটা এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো? এটা এটা আসলে ম্যাক্রো প্যারামিটার দিয়ে করে, এটা দিয়ে ভালো এক্সপ্লেন করা যায় না, বাট আমরা এগুলা দিয়ে এক্সপ্লেন করব। কিন্তু ভিতরে কি হচ্ছে, যে এখানে হইলে কি হবে, তখন দেখবে যে ওই ইলেকট্রিক ফিল্ড বাইরে গেছে, যে বাইরে গেছে এই জায়গাতে, পুরা ম্যাটেরিয়ালের রো সব জায়গায় সমান আছে, কিন্তু এখানে যদি ক্রস সেকশন এরিয়া কমায় দাও, কারেন্ট ডেনসিটি বাইরে গেছে, এখানে ইলেকট্রিক ফিল্ড বাইরে গেছে। ওভারঅল যদি হিট চিন্তা করো, যে আই স্কোয়ার আর হিটিং হয় না, জুল হিটিং, দেখবা যে এখানে হিটিং বেশি হচ্ছে, কারণ এখানে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বেশি। এনিওয়ে, এগুলা তোমাদের অনেক ডিটেলস জিনিসপত্র, মাইক্রো লেভেলের জিনিসপত্র ফিজিক্সের ঠিক মতো পড়বা, ঠিক আছে? এনি আচ্ছা স্যার, কি জানো? হুম হুম, বলো। স্যার জে জে ইকুয়াল টু কি আই বাই এ? হুম হুম হুম, যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এনিওয়ে, এটা আমি বলে ফেলছি, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। আচ্ছা, তারপরে যেটা আমাদের বিখ্যাত ডেফিনেশন, ডিসি কারেন্ট আর এসি কারেন্ট। ডিসি কারেন্ট কি? কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট, টাইমের সাথে সাথে কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, ডিরেক্ট কারেন্ট। এসি কারেন্ট কি? এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট দ্যাট ভ্যারি সাইনোসয়েডালি উইথ টাইম। এগুলো তো অনেক জটিল ভাবে ডিফাইন করা যেত, যে এটার কি বলে, ইয়া হয়, হ্যান হয়, ত্যান হয়, পিরিয়ডিক কারেন্ট। আমরা অত ঝামেলা না, একদম সিম্পলেস্ট ডেফিনিশন দিচ্ছি। এখন থেকে এসি মানে সাইনোসয়েড, ঠিক আছে? সাইনোসয়েড মানে কিন্তু সাইন না, সাইন হইতে পারে, কজ হইতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সাইনোসয়েড মানে হচ্ছে ওই তোমার, এটাও সাইনোসয়েড, এটাও সাইনোসয়েড, ঠিক আছে? এনিওয়ে, ওয়েভ আকারে যাবে তাহলে যেটা।
ওয়েভ আকারে যাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এসি কারেন্ট ডিসি কারেন্ট গেল, কনভেনিয়েন্ট পজিটিভ কারেন্ট ফ্লো। আচ্ছা ওই আমাদের স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। তো স্যার এই ফিগার বি তে এখানে যদি কারেন্টটা যদি স্যার মানে ওয়াই অক্ষে নেগেটিভ সাইডে না হয়, শুধুমাত্র উপর আপার সাইডে হয়, তখন এটা কি হবে না, ডিসি কারেন্ট হবে না? ওটা না না, এটা পিওর এসি হবে না, এসি ডিসি কম্বাইন। মনে করো এই যে এইটা বলতে যাচ্ছে তো, এটা না, এটা ডিসি কারেন্টটা। মানে তুমি এখন বলতে পারো যে ওকে এটা তো ডিরেকশন চেঞ্জ করতেছে না হ্যান তেন, সেটা না, এটা হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ ডিসি এন্ড এসি। ঠিক আছে, এটা যদি এক্সপ্রেশন আঁকি, ধরো যে ফর এক্সাম্পল এটা ধরো যে এটা 5, 4, এটা 3 ধরো, আর এটা ধরো যে পিরিয়ড হচ্ছে 1 হার্টজ ধরে নিলাম আমি। তাহলে এইটাকে আমি এক্সপ্রেস করলে কি হবে, এটা আসলে 5 প্লাস 1 ইন্টু সাইন ওমেগা টি, ওমেগা এখানে 1, ওমেগা হচ্ছে 2 পাই এফ না, এফ হচ্ছে 1 হার্টজ ধরো। এটা হচ্ছে আমার কারেন্টের এক্সপ্রেশন হবে, রাইট? তো এখানে একটা ডিসি জি পার্ট আছে, স্যার। একটা এসি পার্ট আছে। তো আমাকে যখন অ্যানালাইসিস করতে হবে, দুইটা আলাদা আলাদা অ্যানালাইসিস করতে হবে। শোনো, এখানে আমরা ডেফিনিশন নিয়ে চিৎকার চেঁচামেচি করবো না, এমসিকিউ দিব না, এটা কি ডিসি কারেন্ট নাকি এসি কারেন্ট নাকি দুইটাই, এই নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমরা ডিসি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এসি হচ্ছে সাইনোসয়েড। যদি আমার কোনো চেঞ্জিং ভ্যালু থাকে, এটা ডিসিও না এসিও না, অন্য কিছু, আমি এরকম কিছু একটা যদি দিলাম কারেন্ট, তখন এটা ডেফিনিশন নিয়ে মাথা ঘামানো লাগবে না, এটা একটা কারেন্ট ফ্লো, শেষ। আচ্ছা, এনিওয়ে, আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে আমাদের প্রায় অঙ্ক করে অ্যান্সার আসছে মাইনাস নেগেটিভ কারেন্ট আসছে। হোয়াট ডাজ দ্যাট মিন? যেদিকে ধরছি সেটা উল্টা দিকে flow করছে। একটা কারেন্ট স্যার উল্টা যাচ্ছে দিকে ধরো ফ্লো যে হবে। আই, এই কারেন্টটা, এক সেকেন্ড, হ্যালো, জি স্যার। দাঁড়াও এক সেকেন্ড। সাদাত আল মেহেদি, তোমার ভিডিও অন করা। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আই ইকুয়াল টু 5 এম্পিয়ার যদি হয়, এটাকে উল্টা করে বলতে পারি এই ডিরেকশনে, উল্টা ডিরেকশনে -5, অথবা আমি যদি এই দিকে আইটা ধরতাম, সলভ করতাম একই সার্কিট, দেখা যেত আমার ভ্যালু আসতো -5 এম্পিয়ার। সো সবার উত্তর মিলবে না, তোমরা এক একজন যদি এক এক ডিরেকশনে ধরে নাও, ম্যাগনিটিউডটা সেম আসবে, কিন্তু এই প্লাস মাইনাস এলোমেলো হতে পারে। ঠিক আছে, তবে আমরা আমরা কারেন্টের ডিরেকশন আমরা সবসময় ধরি হায়ার ভোল্টেজ টু লোয়ার ভোল্টেজ। ঠিক আছে, এই হায়ার ভোল্টেজ টু লোয়ার ভোল্টেজ যদি বলি, তাহলে ধরো যে এটা রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম বা 1 ওহম, তাহলে এখানে ভোল্টেজ ধরো এবি, ভিএবি ইকুয়াল টু হোয়াট হবে? 5 ভোল্ট। 5 ওকে 5 না, আইআর, হ্যাঁ 5 ভোল্ট হবে। তাহলে হিসাবটা কিরকম করলাম, কারেন্টটা সবসময় প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়। ঠিক আছে, প্লাস দিয়ে যদি ঢুকে তাহলে প্লাস, ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, এটা আমি কেন বলতেছি পরে আমরা দেখবো, আমি আগে একটু দেখাই দিই। ভি ইকুয়াল টু আইআর, এক নাম্বার কথা, কারেন্ট যদি প্লাস দিয়ে ঢুকে তাহলে প্লাস চিহ্ন, তারপরে আই হচ্ছে 5 এম্পিয়ার, ভালো কথা, আর হচ্ছে 1 ওহম, দ্যাট ইজ প্লাস 5 ভোল্ট। এই কেসটা চিন্তা করো। ঠিক আছে, কারেন্টটা ধরলাম আমি এই আই, এটা প্লাস মাইনাস, সরি, একই কারেন্ট, ধরো যে আমি এবার কারেন্টটা ধরছিলাম এই পাশে। ঠিক আছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস ধরো, কিন্তু আমি এ আর বি এর ডেফিনিশন সেম রাখছি। এখন আমি বললাম ভি এ বি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে এখন আসলে কারেন্টটা বা এবি না, আমি আসলে ভি মাইনাস ভি বি এ, তাই না, বি এ যদি চিন্তা করি, বি দিয়ে ঢুকতেছে তাহলে প্লাস,
ঠিক আছে, কারেন্টটা বি দিয়ে ঢুকতেছে, বি এ লিখলাম এই জন্য, প্লাস মাইনাস, এই মাইনাস চিহ্নটা বাইরে রইলো, তাহলে এখানে কারেন্টের ভ্যালু -5 এম্পিয়ার আর রেজিস্ট্যান্সের ভ্যালু ধরো ওই আগের মতো 1 ওহম আছে, ইকুয়াল টু কত হলো মাইনাস মাইনাসে প্লাস 5 ভোল্ট। ঠিক আছে, এখানে আমি যেভাবেই ধরি আমার ভিএবি এর মান একই আসবে যদি সেম সার্কিট হয়। এটা আমরা আরো ডিটেইলসে দেখবো, কারণ এটা নিয়ে একটু ঝামেলা আছে। এনিওয়ে, এগুলা তোমরা নিজেরা দেখবে, এগুলা সব তোমাদের পরিচিত জিনিস। Total charge entering a terminal is given by Q equal to 5t sin 4 pi t millicoulomb. Calculate the current. T equal to এখানে বসাই দিলে মান পাওয়া যাবে, শেষ। এটা আসলে কিছু অঙ্ক ছিল না, সরি Q দেওয়া আছে। I is equal to কি dq dt, dq dt করে ওখানে 0.5 বসাই দিলে হয়ে যাবে। এটা আসলে ওই, এবার এটা এই প্রবলেমটা কি বলছে, টোটাল চার্জ এন্টারিং এ কারেন্ট বিটুইন t equal to 1 থেকে t equal to 2 এই সময়ের মধ্যে কত চার্জ ঢুকতেছে কারেন্টের ভ্যালু বলে দিছে। কি করতে হবে, ইন্টিগ্রেশন, সহজ জিনিস, 1 থেকে 2 ইন্টিগ্রেশন করতে হবে। এই টাইপের অঙ্ক আসতে পারে, এত সহজে আসবে না, একটু পরে দেখাই দিব। ভোল্টেজ আসলে আমাদের এনার্জি রিকোয়ার্ড টু মুভ এ ইউনিট চার্জ বিটুইন এলিমেন্ট। ভোল্টেজটা আসলে ইন এ সেন্স তোমরা যদি অ্যানালজি করতে চাও, এই ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক্যাল কারেন্টের অ্যানালজি বোঝার একটা খুব ভালো ইয়া হচ্ছে, পাইপের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, পানি ফ্লো করতেছে, ঠিক আছে, আর তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা একই কথা, মানে একই রকম দেখতে। পাইপের একটা রেজিস্ট্যান্স আছে, পানি কত সহজে ফ্লো করতে পারে, মোটা পাইপ হলে বেশি পানি সহজে ফ্লো করতে পারবে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স কম। এনিওয়ে, তো আর একটা পাইপের মধ্যে দিয়ে যদি পানি ফ্লো করাইতে চাই, বেসটিয়া কি, এখানে একটা পাম্প লাগবে। ঠিক আছে, আমাদের একটা পাম্প দিয়ে যদি একটা প্রেসার ক্রিয়েট করি, তাহলে আমার পানি ফ্লো, ওয়াটার ফ্লো করবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, এইটা অ্যানালজিক্যালি আমরা সবকিছুতে অ্যাপ্লাই করতে পারবো। এই প্রেসারটার ইকুইভ্যালেন্ট আসলে আমাদের ভোল্টেজ। ঠিক আছে, একটা প্রেসার দিলে যেমন ওয়াটার ফ্লো করে একটা পাইপের মধ্য দিয়ে, সিমিলারলি একটা ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি একটা কন্ডাক্টরের দুই প্রান্তে, তাহলে ওটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এই অ্যানালজি গুলো আমি আরো রিপিট করতেছি, কারণ হচ্ছে আমাদের ম্যাগনেটিক সার্কিটে আমরা এইরকম সিমিলার জিনিস দেখবো। সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে আমার ফ্লাক্স ফ্লো করে, তখন ফ্লাক্সকে বলবো কারেন্টের অ্যানালগাস। এটা পরে আসবে, সমস্যা নাই, বাট ব্যাপারটা হচ্ছে এই অ্যানালজি গুলো আমরা ইউজ করতে হবে কিছুটা। সো ভোল্টেজ ভোল্টসে হয় 9 ভোল্ট, ভিএবি ইকুয়াল টু মাইনাস ভিবিএ, এগুলো সব তোমাদের বেসিক কনসেপ্ট, তাও আমি রিপিট করতেছি যে এটা যদি আমরা এবি বলি 9 ভোল্ট, তাহলে বিএ কি হবে, বিএ, আচ্ছা ভিএবি বলতে কি বুঝায়, সেটা হচ্ছে বি এর রেসপেক্টে এ। ঠিক আছে, তাহলে এ এ হচ্ছে আমরা ধরতেছি প্লাস আর বি ধরতেছি মাইনাস, ভিএবি। আর ভিবিএ বললে কি হইতো, আমরা এ কে ধরতেছি মাইনাস, বি কে ধরতেছি প্লাস, তাহলে ভিএবি 9 ভোল্ট হলে ভিবিএ হবে -9 ভোল্ট। কেউ কিছু ক্যাচ করতে না পারলে সাথে সাথে বলবা। স্যার এখানে কি হায়ার পয়েন্ট লোয়ার পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, এ কে মানে ভিএবি বলতে আমি এ কে হায়ার পটেনশিয়াল ধরে নিছি, বুঝছো, কিন্তু অ্যাকচুয়ালি হায়ার না হইলে কি হবে, তখন এটা নেগেটিভ আসবে। যদি আমি ধরে নিছি এ হায়ার, বাট রিয়েলিস্টিক্যালি এ হায়ার পটেনশিয়াল না, তখন নেগেটিভ আসবে আর কি, ম্যাথ করে। স্যার আপনি তো একটু আগে স্যার বলছিলেন যে পোলারিটি চেঞ্জ করলে আমাদের সেন্সারটা নেগেটিভ আসবে। আরেকবার বলো। আপনি তো একটু আগে স্যার বলছিলেন মানে যে ভিএবি আর পোলারিটিটা চেঞ্জ ভিবিএ। করলে দুইজন বলতেছে, একজন বলো, কে কে বলতেছে তাও তো দেখতে পাচ্ছি না। আমি আগে বলি। স্যার আপনি তো একটু আগে বলছিলেন যে বলো। ভিএবি আর ভিবিএ দুটাই 9 ভোল্ট হবে, মাইনাসটা হবে না। কখন বললাম? না, আগেরটা সেটা তো হচ্ছে ওইখানে ওই যে ওখানে আমি দুইবার ভি এবি বের করছি, দুইবারই ভি এবি বের করছি, খেয়াল করে।
এখানে কি বের করছি, ভিএবি বের করছি, এখানে ভিএবি বের করছি, ঠিক আছে। বাট একবার কারেন্টটা এই দিকে ধরছিলাম, আরেকবার কারেন্টটা মানে কারেন্টটা অ্যাজাম্পশন ধরছিলাম উল্টা দিকে, বুঝছো। একবার হচ্ছে আমি কারেন্টটা ধরছিলাম এই ডিরেকশনে +5 এম্পিয়ার, আরেকবার কারেন্টটা ধরছি এই ডিরেকশনে -5 এম্পিয়ার, বাট দুইজনই ভিএবি। এবি যদি আমি বের করি দুইবারই এক আসছে, বুঝছো। আমি যদি বিএ বের করতাম তখন আবার ওই নেগেটিভ আসতো। হ্যাঁ, তারপরে স্যার আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে পোলারিটি চেঞ্জ করলে মানে আমার অ্যান্সারটা নেগেটিভ আসবে শুধু এই। হ্যাঁ, সেটা। আচ্ছা, পাওয়ার এন্ড এনার্জি। পাওয়ার কি হবে, পাওয়ার হচ্ছে রেট অফ, কত হারে তুমি ওয়ার্ক করতেছো, রেট অফ ওয়ার্ক ডান, পি ইকুয়াল টু ডিডব্লিউডিটি, ঠিক আছে। ডিডব্লিউডিটি এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি ডিডব্লিউডিকিউ আর ডিকিউ ইনটু ডিকিউডিটি, দ্যাট ইজ ডিডব্লিউডিকিউটা আসলে ভোল্টেজ আর ডিকিউডিটিটা হচ্ছে কারেন্ট, সো পি ইকুয়াল টু ভিআই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলতেছি না, সেটা একটু বলে নেই। আমরা আই লিখছিলাম এভাবে, ঠিক আছে। পি হচ্ছে ডিডব্লিউডি কি, পি হচ্ছে ডিডব্লিউডিটি। এনিওয়ে, এখানে যত কিছু কোয়ান্টিটি দেখতেছো সব ছোট হাতের অক্ষরে লিখতেছি। এটা একটা আসলে এই বইয়ের যেটা ফলো করছে ইয়াটা, সেটা হচ্ছে যদি টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হয় ছোট হাতের অক্ষরে লিখছে, আর যদি ডিসি কোয়ান্টিটি হয় তাহলে বড় হাতের অক্ষরে লিখবে। হ্যাঁ, যখন ডিসি, আমরা এখন ডিসি তে ঢুকি নাই অ্যাকচুয়ালি, আমরা আসলে যে কোনো বেসিক কারেন্ট কি ভোল্টেজ কি এগুলো দেখতেছি। যখন ডিসি কারেন্ট বলবে আই এভাবে করে লিখবে, ভি এভাবে করে লিখবে, পি এভাবে করে লিখবে, ঠিক আছে। আই ইকুয়াল টু 5 এম্পিয়ার মানে যে কোনো সময় 5 এম্পিয়ার, টাইমের রেসপেক্টে কোনো ভ্যারি করতেছে না। আর এখানে আই যদি এভাবে করে লিখি দ্যাট মিন্স টাইমের সাথে এটা ভ্যারি করতে পারে নাও করতে পারে, আমরা জানি না, চেক করতে হবে, ঠিক আছে। সো আমরা এই ছোট হাত বড় হাতে একটু মাথায় রাখবো। ছোট হাত দিয়ে বোঝাচ্ছে এটা টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, আর বড় হাত দিয়ে লিখলে সাথে সাথে ডিসি কোয়ান্টিটি, ঠিক আছে। এই জন্য সব ছোট হাতে দিয়ে লিখতেছে। তাহলে এই যে পি ইকুয়াল টু ভিআই বের করলাম আমরা, এগুলো আসলে সব টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ঠিক আছে। পি ইকুয়াল টু ভিআই। তাহলে এইটা আসলে যে কোনো মোমেন্টে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, কত পাওয়ার কনজিউম করতেছে বা সাপ্লাই করতেছে, সেটা আসলে আমার ভোল্টেজ, ওই মোমেন্টে ভোল্টেজ আর ওই মোমেন্টে কারেন্টের গুণফল থেকে আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্যাসিভ সাইন কনভেনশন, ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতেই তোমাদের প্রথমে কষ্ট হয়, সেটা হচ্ছে সাইন পাওয়ার নেগেটিভ হওয়া সম্ভব কি? জি স্যার। পাওয়ার নেগেটিভ বা পজিটিভ দিয়ে আমরা এখানে কি বুঝাই, এখানে আমরা সম্ভব কেন বলতেছি ভিআই, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্টটা যদি প্লাস টার্মিনাল দিয়ে ঢুকে তাহলে প্লাস ভিআই, আর কারেন্টটা যদি মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকে তখন বলবো মাইনাস ভিআই, ঠিক আছে। এখন বলবো পাওয়ার নেগেটিভ কেন, পাওয়ার নেগেটিভ এখানে আমাদের এটাকে বলেছি প্যাসিভ সাইন কনভেনশন। প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী পজিটিভ পাওয়ার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লোড, এটা পাওয়ার কনজিউম করতেছে, আর নেগেটিভ পাওয়ার দিয়ে বোঝাচ্ছে এটা সোর্স, এটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে। বোঝা যাচ্ছে কি? আবার বলি আমি, পজিটিভ পাওয়ার মানে কি কনজিউম, ফর রেজিস্ট্যান্সের পাওয়ার কখনো নেগেটিভ আসবে না, আসলে ভুল করছো কোথাও। আর নেগেটিভ পাওয়ার হচ্ছে সাপ্লাই। তো একটা ভোল্টেজ সোর্স আছে আমার ব্যাটারি সার্কিটে, এটার পাওয়ার কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ পজিটিভ। নেগেটিভ নেগেটিভ অ্যান্সার হচ্ছে বলা সম্ভব না, কারণ হচ্ছে ভোল্টেজ সোর্সে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। যদি মাল্টিপল ভোল্টেজ সোর্স থাকে, মাল্টিপল সোর্স যদি থাকে তোমার সার্কিটে, একটা সোর্স সাপ্লাই না দিয়ে কনজিউম করতে পারে, বুঝছো। তো একটা ভোল্টেজ সোর্সের সাপ্লাই ডিপেন্ডিং অন দা সার্কিট পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি ব্যাটারি যখন চার্জ করো কি হয়, ব্যাটারি তখন কনজিউম করতেছে না,
তো ওটা তখন জি স্যার। পজিটিভ। আবার ওই ব্যাটারিটা দিয়ে যখন তুমি আবার লাইট জ্বালাচ্ছ তখন হচ্ছে ওটা সাপ্লাই দিচ্ছে নেগেটিভ। এনিওয়ে এটা আমরা এত ইয়ে না, তাহলে একটা টোটাল ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা জানি এনার্জি কনজার্ভ করতে হবে, তাই না? তাহলে কনজারভেশন অফ এনার্জি যদি ঠিক থাকতে হয়, টোটাল অ্যাবজর্ব পাওয়ার ইকুয়াল টু টোটাল সাপ্লাইড পাওয়ার হবে। উল্টা করে বলে সামেশন অফ পি ইকুয়াল টু 0 হইতে হবে, কারণ অ্যাবজর্ব গুলা পজিটিভ, সাপ্লাইড গুলা নেগেটিভ, যোগ করে সব শূন্য হয়ে যায়। ঠিক আছে, সো এই সামেশন অফ পি ইকুয়াল টু 0 এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জির একটা ফরম্যাট জাস্ট। আচ্ছা, তো এখানে আমরা একটু প্যাসিভ কনভেনশন আমরা চেক করি, খেয়াল করে দেখো এখানে পাওয়ার কত হবে বলো। দেখো এটা কত দিয়ে ঢুকতেছে, পজিটিভ প্লাস টার্মিনাল দিয়ে Plus ঢুকতেছে 3 স্যার 4 প্লাস 12। আচ্ছা, এটা এই কেসটা বলো। মাইনাস 12। এই ধরা স্যার এইটা প্লাস 12 প্লাস স্যার মাইনাস দিয়ে বের হচ্ছে তাহলে প্লাস এই দিক দিয়ে ঢুকতেছে, স্যার এইটাও প্লাস 12 এটাও প্লাস 12। প্লাস 12 আচ্ছা, এবার বলো এটার কেসে বলো কি হবে। স্যার এইটাতে মাইনাস মাইনাস দিয়ে এটা ঢুকতেছে, -12 আর তো ওটাও তো স্যার দুটাই মাইনাস 12। দুইটাই মাইনাস 12 হবে। ঠিক আছে, এই যে মাইনাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে ঢুকতেছে দুইটাই হবে, তাহলে -3 × 4 -12 মাইনাস সাইনটা কিন্তু আমার দেওয়া লাগবে, বুঝতেছো? এটা দেখে আমরা মাইনাস চিহ্নটা বসাই দেব। স্যার এখানে মাইনাস থেকে বের হচ্ছে না, কোথায়? মানে কারেন্টটা কি মাইনাস থেকে বের হচ্ছে? কারেন্টের ডিরেকশন তো দুই জায়গায় দুই রকম। না না না, এখানে দেখো এই দিক দিয়ে বের হচ্ছে, দ্যাট মিন্স এই দিক দিয়ে ঢুকতেছে না কারেন্টটা, তাহলে এই যে মাইনাস দিয়ে ঢুকলো। সিমিলারলি এখানে দেখো এই যে এই দিক দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে ঢুকছে। দুই ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে স্যার, তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শুরুতে আর কি মাইনাসে ঢুকছে। আচ্ছা, মাইনাস প্লাস দিয়ে বের হচ্ছিল, এটাও আমাদের কারেন্ট তো আসলে একদিক দিয়ে বের হচ্ছে মানে আরেকটা দিক দিয়ে তো ঢুকতেছে, তাই না? ওই দিক দিয়ে বের হচ্ছে মানে এনিওয়ে আমরা ইয়া দেখি I is equal to dq dt, এগুলো তোমরা দেখবা, বুঝছো? এগুলো আহামরি কিছু নাই। আচ্ছা, আমরা যখন ইয়া করি ইলেকট্রিসিটির বিল আসে, আমরা কিতে বিল করে, পাওয়ার না এনার্জি কনজিউমড? ইউনিট এনার্জি কনজিউমড কিলোওয়াট এনার্জি কনজিউমড। তাহলে এনার্জি পাওয়ার হ্যাঁ স্যার পাওয়ার এখন কিলোওয়াট কিলোওয়াট আছে এককটাতে, না এটা হচ্ছে P is equal to W। আমি যদি মানে D টা ডেরিভেটিভটা তুলে যে W equal to কি PT। হ্যাঁ, এটা ধরো কিলোওয়াট, এটা 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার, এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। সো কিলোওয়াট আওয়ার ইজ নট এ ইউনিট অফ P, ইটস এ ইউনিট অফ W। আছে নট, এটা ইয়াতে না, ডাব্লিউ হলো জুলে নেই নে আর কি, এটা নতুন একটা একক। কিলোওয়াট আওয়ার থেকে জুলে কেমনে কনভার্ট হয় তোমরা দেখে আসছো আমার মনে হয়, এখানেও করছে। ঠিক আছে, এটা করার কোনো ব্যাপার না, কিন্তু এটা হচ্ছে আমরা কিলোওয়াট আওয়ার কে বলি ইউনিট, না 1 ইউনিট। ইলেকট্রিসিটি বিল যদি পাশে চেক করো, বিওটি একক ইলেকট্রিসিটি 1 ইউনিট বলা হ্যাঁ 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 1 ইউনিট। তো ইলেকট্রিসিটির বিলটা কিন্তু স্ট্যাগার্ড করে। তুমি যদি ধরো 100 ইউনিট পর্যন্ত যত বিল, তারপরে 100 ইউনিটে বেশি কনজিউম করলে, ধরো পার ইউনিট বিল ছিল, ধরো যে আমি জানি না ইলেকট্রিসিটি বিল কত করে আসে, 50 পয়সা বা আমি জানি না কত করে আসে, ধরো সাম রেট ছিল, 100 ইউনিটে বেশি কনজিউম করলে ওগুলা রেট বাড়ায় দেয়, লোকটা বাইরে গেল। ঠিক আছে, আরো বেশি কনজিউম করলে আরো বাড়ায় দেয়। এটার একটা এক্সাম্পল বলি, আমাদের ধরো যে ইয়া আছে, এটা কি বলে, টিন শেড একটা ঘর আছে, হ্যাঁ, ওখানে 11টা রুম আছে, রুম ওয়াইজ ভাড়া দেওয়া হয় ফর এক্সাম্পল। তো এখানে হচ্ছে আমাদের একটা, এখন যেহেতু প্রত্যেকটা ভাড়াটিয়াকে ইয়া দিতে হবে, তার নিজস্ব ইলেকট্রিসিটি বিল দিতে হবে। এখন ধরো যে সেন্ট্রাল একটা একটা
এনার্জি মিটারে হচ্ছে তোমার পিডিবি না এখানে কি ডেস্কো দেয় না ডিপিডিসি দেয়, যাই হোক মানে ইয়া থেকে আসছে, লাইন থেকে আসছে একটা এনার্জি মিটারে, তারপর প্রত্যেকটা 11টা রুমে সবার কাছে যাবে। ঠিক আছে, তো 11টা রুমে ধরো প্রত্যেককে দেয় না একটা, প্রতি 3 জনকে ধরো একটা করে দিচ্ছে, ধরো 4টা মিটার আছে, হ্যাঁ এরকম 4টা মিটার আছে আবার ইন্ডিভিজুয়াল ভিতরে। তো এখন যেটা করতেছে যে দেখা গেল যে এই 3 জন কোন একটা সময় বেশি ভাড়া মানে কনজিউম করতেছে, তাদের হচ্ছে ওই লিমিটটা ক্রস করে ফেলবে। আর এখানে কোনো ধরো যে একটা রুম খালি আছে, এখানে ভাড়াটিয়া নাই, এখানে কম কনজিউম করতেছে, তো এখান থেকে হয়তো একটা রুমকে এখানে যদি সুইচ করে দিই আমার ওভারঅল ভাড়া কমবে না বাড়বে, মানে সেম থাকবে নাকি কমে যাবে? কমে যাবে। কমে যাবে, কারণ কি বলতো, ধরো যে 200 ইউনিট খরচ করতেছে সবাই মিলে, ঠিক আছে, 200 ইউনিটে একজন একটা মিটারে 150 ইউনিট, একটা মিটারে 50 ইউনিট, এখন 150 হইলে এখানে কিন্তু রেট বাইরে গেছে। হ্যাঁ 100 প্রথম 100 ইউনিট ধরো আগের রেটে হইছে, কিন্তু পরের 50 ইউনিট হচ্ছে হায়ার রেটে হইছে, আর এই 50 ইউনিট লোয়ার রেটে হইছে, সো এই 50 ইউনিটে আমার খরচ বাইরে গেছে। আর আমি যদি দুইটাতে 100 100 করে ভাগ করে দিতে পারতাম, দুইটাতেই আসলে লোয়ার রেটে হইতো। ঠিক আছে, এনিওয়ে এগুলো আসলে পেঁচাল। সার্কিট এলিমেন্ট কি জিনিস? আমাদের এই যে আমরা যত সার্কিট করবো কি কি জিনিস দেখব, প্রথমে থাকবে হচ্ছে বাজে কয়টা 15 মিনিট আছে, আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, সোর্স হচ্ছে আমরা দুই ধরনের সোর্স পাবো, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। এখন বলবা যে আমরা তো কারেন্ট সোর্স আবার কি জিনিস, ভোল্টেজ সোর্স আগে বলি। আমরা হচ্ছে আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট আমি পরে আসতেছি। আইডিয়াল সোর্স মানে হচ্ছে এইটা যদি ভোল্টেজ সোর্স বলি, এইটার কথা হচ্ছে এটার অ্যাক্রসে আমার 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স যদি বলি আইডিয়াল সোর্স, দ্যাট মিন্স এটা তোমার এখানে তুমি যতই রেজিস্ট্যান্স লাগাও না কেন, এটার অ্যাক্রসে অলওয়েজ আমার বা এইটাকে যেই সার্কিটে যেখানেই লাগাও না কেন সব সময় এইটা দুই টার্মিনাল অ্যাক্রসে 5 ভোল্ট আউটপুট দিবে, দ্যাট ইজ অ্যান আইডিয়াল সোর্স। বই পড়াচ্ছি হচ্ছে তোমাদেরকে, আমি বলে দিছিলাম কি বলে এই সাদিকুর বই। আচ্ছা আমি পিডিএফটা আপলোড দিই না, আমি ক্লাসের পরে আপলোড দিয়ে দিব। আমাদের পিডিএফটা আপলোড দেওয়া হয়নি। হ্যাঁ ক্লাসের পরে আপলোড করে দেব, ক্লাসের পরে দিয়ে দিব। এনিওয়ে তাহলে হোয়াট ইজ অ্যান আইডিয়াল ভোল্টেজ সোর্স? এটা হচ্ছে দুই পাশে এটার যে আউটপুটের যে ভোল্টেজ দুই টার্মিনালে এটা কনস্ট্যান্ট ইররেসপেক্টিভ অফ রেস্ট অফ দা সার্কিটস। ঠিক আছে, এখন বলবা এটা মানে কি, মানে প্র্যাকটিক্যাল আইডিয়াল মানে নিশ্চয়ই এটাকে কিছু একটা আদর্শ ধরতে হলে মানে প্র্যাকটিক্যালের সাথে পার্থক্য আছে। হোয়াই নট প্র্যাকটিক্যাল? একটা প্র্যাকটিক্যাল সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, দিস ইজ এ প্র্যাকটিক্যাল সোর্স, এটা আমার আউটপুট। ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল সোর্স কি একটা আইডিয়াল সোর্স প্লাস সাম ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে সমস্যা কি হবে, এখানে ধরো 5 ভোল্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু যখন আমি আউটপুটে দেখব কি হবে, আমি যদি ধরো যে এখানে ওপেন করে রাখছি কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, ভি ইকুয়াল টু আইআর, কোনো কারেন্ট ফ্লো করতেছে না বলে এখানে ভোল্টেজ ড্রপ 0, তাহলে এখানে যে 5 ভোল্ট দিছি পুরাটা 5 ভোল্টই এখানে এসে পড়বে। হাউএভার আমি যদি এখন একটা রেজিস্ট্যান্স লাগাই দিই কি হবে, কত ভ্যালু লাগাইছি জানি না, ধরো এমন একটা রেজিস্ট্যান্স লাগাইছি এখানে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, যদি 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে এখানে আবার একটা ইন্টারনাল ড্রপ হবে, ধরো এটা 1 ওহম ছিল, তাহলে এখানে কি হবে 1 ওহম ইনটু 1 এম্পিয়ার 1 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাবে। তাহলে আউটপুটে আমি যখন এটা আমার ব্যাটারির দুই টার্মিনাল, এক্সটার্নাল দুইটা টার্মিনাল, সেখানে আমরা কি দেখতে পাবো, দেখতে পাবো 4 ভোল্ট পাওয়া গেছে, এখানে 1 ভোল্ট ড্রপ হয়ে গেছে। বুঝা যাচ্ছে? সো এটা ডিপেন্ডিং অন দা লোড, কত কারেন্ট ড্র করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমার ভোল্টেজ, আউটপুটের অ্যাক্রস ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ এ প্র্যাকটিক্যাল সোর্স, ভোল্টেজ সোর্স। আর একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স কি হলে কি হবে, এটা যদি আমার ভোল্টেজ সোর্স হয়, আমার বাইরে থেকে আমি যত কারেন্টই ড্র করি না কেন এখানে অলওয়েজ 5 ভোল্ট ইজ 5 ভোল্ট। ঠিক আছে, দিস ইজ এ আইডিয়াল সোর্স। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে কি, এটার যে ভ্যালুটা
আমি বলতেছি 5 ভোল্ট, এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। এখন বলবা ডিপেন্ড, এটাই তো স্বাভাবিক। পরে আমরা দেখব ডিপেন্ডেন্ট সোর্স বলে একটা জিনিস আছে। ডিপেন্ডেন্ট সোর্স কি জিনিস? সেটা হচ্ছে এইটার যে আউটপুট ভোল্টেজ বা কারেন্ট, যদি ভোল্টেজ সোর্স হয় ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স হলে কারেন্ট সোর্স, সেটা ডিপেন্ড করে সার্কিটের অন্য একটা ভ্যালুর উপরে। ঠিক আছে, অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করে, আমরা একটু পরেই দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আইডিয়াল স্যার 5 ভোল্টটা ইন্ডিপেন্ডেন্ট কি ভোল্টেজ সোর্স। এসি নাকি ডিসি? ডিসি ডিসি ডিসি। এসি হইলে আবার আলাদা করে এসি দেখে দেবো। এসির জন্য এসিও হইতে পারে, বুঝছো? আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইট ক্যান বি এসি অর ডিসি। দুইটার জন্য এসি সোর্স বললে এসি সোর্স, ডিসি সোর্স বললে ডিসি সোর্স। আমরা আপাতত খালি ডিসি দেখতেছি, পরে এসি দেখবো। ঠিক আছে, এরকম সিম্বল এসি হইলে এভাবে করে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে স্যার একটা ডিসি। কোশ্চেন ছিল, বলো। স্যার বর্তনীতে যদি রোধ থাকে তাহলে কি কেবল কারেন্ট ফ্লো হবে না অন্য কিছু, মানে যদি শুধু রোধ না থাকে তাহলে কি কারেন্ট ফ্লো হবে? মানে দুইটা প্রান্ত কানেক্টেড কিন্তু কোনো রোধ নাই। না রোধ নাই মানে এটা জিরো, শর্ট সার্কিট হয়ে গেছে, জিরো রেজিস্ট্যান্স, অবশ্যই কারেন্ট ফ্লো করবে, হাই কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এখন বলবা যে জিরো রেজিস্ট্যান্স হওয়া কিন্তু সম্ভব না, সবারই রেজিস্ট্যান্স অল্প হইলেও আছে, এক্সেপ্ট সুপার কন্ডাক্টর। প্রত্যেকটা তারেরই তো স্যার একটা না একটা রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, তার ভেরি নিজস্ব ভেরি লো প্রপার্টিটা। রেজিস্ট্যান্স। এই যে এখানে যে আমরা দেখাচ্ছি না, এখানে আমরা আইডিয়ালি ধরে নিচ্ছি কোনো রেজিস্ট্যান্স নাই। প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্স ছাড়া তার পাওয়া যাবে না, এক্সেপ্ট সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর হইলে তখন কোনো রেজিস্ট্যান্স নেই। এনিওয়ে, তো তুমি যে কেসটা বলতেছো, এটা লাগাই দিলে আমরা একটা সার্কিটে পাবো, এটা দিয়ে আমরা বুঝেছি শর্ট সার্কিট হয়ে গেছে। হ্যাঁ, দুইটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেলে এখান দিয়ে তখন কি হবে, এখানে আই ইকুয়াল টু মানে আর ইকুয়াল টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর। আর যদি শূন্য হয়, যতই কারেন্ট ফ্লো করুক না কেন, এটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, যত কারেন্টই ফ্লো করুক না কেন। বা উল্টা করে বললে আই ইকুয়াল টু হোয়াট, বি বাই আর, জি স্যার, এই 0 কেসটা বাই নিয়েই 0। বলতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ, 0 বাই 0 এই ক্ষেত্রে আসলে কারেন্টের ভ্যালু এনিথিং ইজ পসিবল। এখন বলবো এনিথিং মানে কি, এটা ডিপেন্ড করবে রেস্ট অফ দ্য সার্কিট। ঠিক আছে, রেস্ট অফ দ্য সার্কিটের প্যারামিটার উপর ডিপেন্ড করে এখান দিয়ে যে কোনো কারেন্ট ফ্লো করতে পারে। রিয়েলিটিতে যেটা হবে, বেশিক্ষণ ধরে উড়াদুরা কারেন্ট ফ্লো করলে গরম টরম হয়ে আগুন লেগে যাবে, যেটা হচ্ছে তোমার বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় শুনো না, আগুন লাগছে ইলেকট্রিক্যাল ইয়া থেকে, শর্ট হয়ে গেছে। এই যেমন ধরো দুইটা তার আসতেছে কারেন্টের, কিন্তু আমাদের যখন সাপ্লাই দেয়, তারপর এইখান থেকে ধরো যে তোমার বাতি আছে, মেশিন আছে, ফ্যান আছে, সবকিছু দিয়ে এরকম প্যারালালি কানেক্টেড। ধরো যে লাইট, ফ্যান এন্ড সো, এভাবে করে তারপর আবার সাপ্লাই কারেন্টে আবার রিটার্ন পাথ দিতে হয়, এদিক দিয়ে যাবে কারেন্ট ফ্লো করে, আবার দিক দিয়ে ফেরত যাবে। এই দুইটা তার ধরো যে তোমার মেইন লাইন থেকে আসছে, হঠাৎ করে এখানে যে ইনসুলেশন আছে এগুলো সব প্লাস্টিকে মোড়ানো, কোন একটা কারণে এখানে প্লাস্টিক নষ্ট হয়ে গলে গেছে, অনেকদিন গরম হয়ে হয়ে গলে গেছে, গলে এই দুইটা তার টাচ করে ফেললো, এটা হচ্ছে শর্ট সার্কিট। এখন কি হবে, এখন আমার কারেন্ট এখানে এসে দেখবে যে ওখানে অনেক বাধা আছে, এখানে কোনো বাধা নেই, তাহলে এই দিক দিয়ে ফ্লো করি আমি। তো যেটা হবে, এদিক দিয়ে যেহেতু বাধা খুব কম, ভোল্টেজ কিন্তু আগেরটাই আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ, ভেরি হাই কারেন্ট ফ্লো করবে, যেহেতু রেজিস্ট্যান্স ভেরি লো, অ্যাজ এ রেজাল্ট অনেক হাই কারেন্ট ফ্লো করার কারণে এখানে গরম হবে, গরম হয়ে আগুন লেগে যাবে একটু পরে। ঠিক আছে, ওই আগুন লাগে, বল না যে কারখানায় আগুন লাগছে ইয়া থেকে, ওইটা আর কি। এনিওয়ে, সেটা পরের কথা। তাইলে আমরা যেটা বললাম, যে প্রথমে যেটা বলছি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যেটার ভ্যালু সার্কিটের অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, আমরা 5 ভোল্ট বলে দিচ্ছি, দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোর্স। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট বলা মানে নিশ্চয়ই ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স কি জিনিস, এইটার আউটপুট সার্কিটের অন্য কোনো একটা ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করবে, দ্যাট ইজ মাই ডিপেন্ডেন্ট সোর্স। এটার যে আউটপুট সেটা অন্য কোনো প্যারামিটার, অন্য কোনো ভোল্টেজ অর কারেন্ট এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আরেকটা জিনিস, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতেছিলাম শুধু ভোল্টেজ সোর্স হয় তা না, ভোল্টেজ সোর্স হইতে পারে, কারেন্ট সোর্স হইতে পারে। ভোল্টেজ সোর্স কি বলছিলাম, এখান থেকে আমি যত কারেন্টই ড্র করি না কেন, এটার এখানে অ্যাক্রসে 2 ভোল্টেজ, ভোল্টেজ হবে 5 ভোল্ট। আর কারেন্ট সোর্স কি জিনিস, এখানে আমি যার সাথে অ্যাক্রস করি না, অলওয়েজ সেম কারেন্ট ফ্লো করবে, ধরো 1 অ্যাম্পিয়ার। এখানে আমি যত লোডই লাগাই, এটা যেই সার্কিটই লাগাই না কেন, সবসময় 1 অ্যাম্পিয়ার আউটপুট দিবে। 1 অ্যাম্পিয়ার আউটপুট দিলে কি হবে বলতো,
এখানে যদি 1 ওহম লাগাই কি হবে বলো তো, ভোল্টেজ কত হবে বলো? 1 ভোল্টই হবে। 1 ভোল্ট 1 হবে, ভোল্ট। ঠিক আছে 1 ভোল্ট। কিন্তু আমি যদি এখানে 1 কিলো ওহম লাগাই, তাহলে 1 কিলো ভোল্ট। 1 কিলোভোল্ট। 1 কিলো ভোল্ট, ঠিক আছে। তাহলে একটা আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের অ্যাক্রোসে ভোল্টেজ কত তুমি জানো না। ভোল্টেজ ডিপেন্ড করবে কি সার্কিট লাগাইছো তার উপরে। তোমাকে বাকি এই সার্কিট না বলে, বাকি সার্কিট না বলে দিলে এখানে ভোল্টেজ কত তুমি বলতে পারবে না। আর একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের কারেন্ট কত তুমি জানো না। এখানে কত লাগাচ্ছি তার উপর। আমি যদি 1 ওহম লাগাই, কারেন্ট হবে কি V/I, 5 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। তুমি 1 না দিয়ে 1 কিলো ওহম লাগাই, তখন কি হবে V/I ইকুয়াল টু হয়ে যাবে V/R, সেখান থেকে যাবে 5 মিলি অ্যাম্পিয়ার। বুঝাচ্ছে? সো একটা ভোল্টেজ সোর্সের কারেন্ট কত আমরা জানি না, ডিপেন্ড অন রেস্ট অফ দ্য সার্কিট। একটা কারেন্ট সোর্সের ভোল্টেজ কত সেটা জানি না, ডিপেন্ডস অন দ্য রেস্ট অফ দ্য সার্কিট। হাউএভার স্যার এটা কি যদি এটা একটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মতো? স্যার আমার একটা question ছিল। না, এত জটিল কিছু না, ঠিক আছে। ওইটা অনেক স্যার, হাই লেভেলের জিনিস। স্যার বাট অভ্যন্তরীণ রোধ থাকলে কারেন্ট সোর্সের কাজটা আসলে কি বা আমরা এটা কখন ব্যবহার করবো আসলে? আচ্ছা, কারেন্ট সোর্স এই শোনো, এই সবকিছু হচ্ছে আমরা মডেলিং করতেছি। সার্কিট হচ্ছে রিয়েল লাইফে রেজিস্ট্যান্স বলো হোয়াটএভার বলো, এগুলো একটা জিনিস, তাই না, এলিমেন্ট। ওইটার আমরা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করেছি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন তো ছিল। আমাদের রিয়েল লাইফে এমন কিছু আছে, ব্যাটারি আসলে ইউজুয়ালি ভোল্টেজ সোর্স। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কারেন্ট সোর্স হিসেবে মডেল করলে ওই জিনিসটার প্র্যাকটিক্যাল যে বিহেভিয়ার সেটা বেটার মডেল করা যায়। আমরা আরো পরে আলোচনা করবো। হ্যাঁ, আরেকজন কি বলতেছো? স্যার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আবার যদি একটু আসতেছি, সময় আচ্ছা, দিতে স্যার, হবে একটা- তোমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স বুঝছি, ইন্ডিপেন্ডেন্ট। আর কারেন্ট সোর্সটা আসলে বলবা কোথায় দিচ্ছি। কিছু কিছু কেসে এরকম আছে যে কনস্ট্যান্ট কারেন্ট আমরা আউটপুট পাই, অথবা কিছু কেসে আমার কনস্ট্যান্ট কারেন্ট দরকার, আমি এমন ভাবে সার্কিট গুলা কানেক্ট করি যতই লোড দিই না কেন অলমোস্ট কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। এটা অনেক সময় আমার দরকার হয়, সেই জন্য আমরা বানাইতে পারি। ফর এক্সাম্পল ইয়ার মধ্যে আমরা করা যায় এটা ছোট লেভেলে। ধরো যে তোমার একটা কম্পিউটারের যে এগুলা সার্কিট কি বলে, এই বিজেটি ট্রানজিস্টর, ওই লেভেলে যদি যাই, ওখানে আমরা চাইলে কারেন্ট সোর্স বানাইতে পারি। হ্যাঁ, ট্রানজিস্টরের বিভিন্ন কানেকশন দিয়ে, কারণ এটা আমাদের দরকার হয় অনেক সময়। তো এনিওয়ে, তখন আমরা ওটাকে কারেন্ট সোর্স চিন্তা করতে পারি আইডিয়াল। বুঝতেছো? এগুলো হচ্ছে সব মডেল। আমাদের রিয়েল লাইফ বিহেভিয়ারকে এক্সপ্লেন করার জন্য আমরা এই মডেলগুলো, আইডিয়াল ভ্যালুগুলো কোথাও পাওয়া যাবে না, কিন্তু আমরা এগুলো আইডিয়াল ধরে আমরা বিহেভিয়ার গুলাকে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি নিয়ে আসতে পারি। এনিওয়ে, তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি হয়, ভোল্টেজ হোক কারেন্ট হোক, এটা গোল্লা দিয়ে রিপ্রেজেন্ট করব। গোল্লার ভিতরে কি প্লাস মাইনাস থাকলে দ্যাট ইজ এ ভোল্টেজ সোর্স, অ্যারো থাকলে দ্যাট ইজ এ কারেন্ট সোর্স। প্লাস মাইনাস দিয়ে পোলারিটি, এটার ভ্যালু 5 ভোল্ট মানে মাইনাসটার তুলনায় প্লাসটা 5 ভোল্ট হায়ার হবে। বুঝা যাচ্ছে? এখানে ভোল্টেজ কত আমি জানি না, ধরো V1, তাহলে এই পয়েন্টটার ভোল্টেজ হয়ে যাবে V1 প্লাস 5, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট কি? কারেন্ট হবে হচ্ছে কারেন্টের অ্যারো যেটা থাকবে ভিতরে, সেটা হচ্ছে ডিরেকশন অফ দ্য কারেন্ট। এটার ভ্যালু যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই দিক দিয়ে 1 অ্যাম্পিয়ার ঢুকবে, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার বের হবে, কারণ সার্কিটের ভিতর অ্যারোটা উপরের দিকে ছিল। উল্টা অ্যারো হইলে উল্টা কারেন্টের ডিরেকশন হইতো, ঠিক আছে। তাহলে যেটা গোল্লা হইলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, আর হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট সোর্সও একটা অ্যাক্টিভ এলিমেন্ট। প্যাসিভ বলতে বোঝাচ্ছি রেজিস্ট্যান্স, যেটা কখনো পাওয়ার সাপ্লাই দিবে না। অ্যাক্টিভ হইলে সাপ্লাইও দিতে পারে, আবার কনজিউমও করতে পারে। এটা একটা অ্যাক্টিভ এলিমেন্ট which is the source quantity is controlled by another voltage or current. আচ্ছা, এক নাম্বার কথা, ডিপেন্ডেন্ট হইলে ডায়মন্ড দিয়ে দেখাবো, ঠিক আছে। এরকম কিছু হইলেই এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। এখন এটা কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স না ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? এটা ভিতরের দিকে তাকাইতে হবে। প্লাস মাইনাস থাকলে ভোল্টেজ সোর্স, আর যদি অ্যারো থাকে তাহলে এটা কারেন্ট সোর্স, ঠিক আছে। এখন বলবে এটা কি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? এখন বলবে এটা ডিপেন্ডেন্ট কেন, কার উপর ডিপেন্ড করে? এখন এটা ডিপেন্ড করতে পারে দুইটা জিনিসের উপর, অন্য একটা কারেন্টের উপর অথবা অন্য একটা ভোল্টেজের উপর। বুঝা যাচ্ছে? তাহলে এটা কি ধরনের সোর্স? দুইটা হইতে পারে, এটা কারেন্ট সোর্স হইতে পারে, ভোল্টেজ সোর্স হইতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে, সার্কিটে অন্য একটা ভোল্টেজ অথবা অন্য একটা কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে। এখন বলবা অন্য ভোল্টেজ বা অন্য কারেন্ট
তাহলে আমার চারটা পসিবল জিনিস হইতে পারে, ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, ভোল্টেজ বুঝতেছো তো? কি দিয়ে কন্ট্রোল করতেছি, কি কন্ট্রোল করতেছি, ঠিক আছে? ভোল্টেজ মানে এখানে ভি অথবা আই হইতে পারে, এখানে ভি অথবা আই হইতে পারে। ফর এক্সাম্পল এই যে দেখো এখানে আমরা একটা দেখি, এইটা আমাদের একটা, এখানে দেখাইনি গোল্লা দিয়ে যদিও, এটা একটা, এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, রাইট? 5 ভোল্ট বলে দিছে। এইটা কি এক নাম্বার কথা, এটা ডায়মন্ড, দ্যাট মিন্স দিস ইজ এ ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্টের ভিতরে প্লাস মাইনাস আছে, দ্যাট মিন্স দিস ইজ এ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কি কন্ট্রোল, এখানে লেখা আছে 10i, দ্যাট মিন্স দিস ইজ এ কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, দিস ইজ কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এখন বলবা কোন কারেন্টের উপর ডিপেন্ড করে? আই। আই কোথায়? এখন সার্কিটে আই খুঁজতে হবে। এখানে তাকাই দেখি এইখানে আই আছে, দ্যাট মিন্স এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে তার উপর আসলে এর ভোল্টেজের আউটপুট ডিপেন্ড করে। এখান দিয়ে যদি আমার ফর এক্সাম্পল আমি বলি এখানে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এখানে আমার এখানে কত হবে? প্লাস মাইনাস 10 ভোল্ট দিবে। বুঝা যাচ্ছে? সরি, হ্যাঁ। কিন্তু আমি দেখলাম যে না, এখানে কারেন্ট আসলে 1 এম্পিয়ার না, এখানে 0.5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, তখন কি হবে? প্লাস মাইনাস 5 ভোল্ট দিবে এই ভোল্টেজ সোর্সটা। এই ভোল্টেজ সোর্সে কত ভোল্টেজ আউটপুট দিবে ডিপেন্ড করবে এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে তার উপরে। এখন আমি বুঝতে পারতেছি তোমরা অলরেডি মাথা দিয়ে ধোয়া বের হওয়া শুরু করছে যে কেন আমার একটা সোর্সে যে মানে এর কি দায় পড়ছে ওর উপর ডিপেন্ড করতে। আমি আবারও বলতেছি, এইগুলা আসলে আমরা অ্যাকচুয়াল লাইফের কোন একটা জিনিসকে মডেল করতেছি। দিস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাম অ্যাকচুয়াল সার্কিট প্যারামিটার। ফর এক্সাম্পল তোমরা বিজেটি পড়ে আসছো, আমি জানি ডিটেইলসে পড়ো নাই, বাট তো নাম তো জানো তাই না? পিএন পিএন পিএন, জি স্যার। ঠিক আছে? ইমিটর, বেস, কালেক্টর, তাই না? তিনটা কারেন্ট থাকে, আইসি, আইবি, আইই, মনে আছে? জি স্যার। জি স্যার। এখানের মধ্যে আমরা পড়ছিলাম যে আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি, মনে আছে? বিটার ভ্যালু 50, 100 এরকম বড় বড় ভ্যালু হয়, এই জন্য এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। আইবি তে স্মল ভেরিয়েশন হলে আইসি তে লার্জ ভেরিয়েশন হবে। তো এইটাকে আমরা চাইলে একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স হিসেবে এক্সপ্রেস করতে পারি। আইবি যেখান দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো এরকম করে বললাম, দিস ইজ মাই আইবি কারেন্ট, এখানে হচ্ছে একটা আইসি, এখানে এটা কি 50 ইনটু আইবি, রাইট? তাইলে কি এই যে আমার বিজেটি, এটাকে আমি একটা মডেল দিয়ে এক্সপ্রেস করতে পারলাম। এখান দিয়ে যত কারেন্ট ফ্লো করবে এখানে তার 50 টাইমস কারেন্ট আউটপুট হবে। সো দিস ইজ এ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, সিসিসিএস। এই কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স দিয়ে আমি একটা অ্যাকচুয়াল বিজেটি কে মডেল করতে পারলাম। তারপর ধরো মসফেট, তোমরা হয়তো পড়ো নাই, মসফেট কি? মসফেট কে আমরা খুব ইজিলি, এটাকে চাইলে এটা যে শুধু কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স তা না, এখানে আমরা আইবি টা আসলে ডিপেন্ড করতেছি কি ভিবিই এর উপরে, রাইট? এখানে যত ভোল্টেজ দিচ্ছি তার উপর ডিপেন্ড করে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে। তো চাইলে আমরা এটাকে এইভাবে করেও না করে আমরা এইভাবে করে করতে পারতাম। এটা হচ্ছে প্লাস মাইনাস ভিবিই, তখন এখানে আমরা চিন্তা করতাম যে সাম কনস্ট্যান্ট, আমি জানি না ভ্যালু কত হবে, এটাকে নাম দিই জিএম, জিএম ইনটু ভিবিই, এটা একটা ভ্যালু আসবে। ধরো এটা কি ওহমের 1/, ওহমে আসবে, বুঝছো? ধরো যে এটা 1/50 বা 1/500, আমি জানি না, হ্যাঁ। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আর কি বেসিক্যালি 1/, অত আইবি ছিল না, মানে মানে একটা কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এইটাই হচ্ছে এখন একটা কি হলো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এখন বলবা যে কোনটা ভালো, যেই মডেলটা আমার অ্যাকচুয়াল বিজেটির কারেন্ট ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স কে বেটার রিপ্রেজেন্ট করে সেটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাবো। বুঝা গেছে? তো কন্ট্রোল সোর্সটা কি, রিয়েল লাইফে এটা কি এক্সিস্ট করে কিনা, কি সময় শেষ? নেক্সট ক্লাসে আমি শেষ করে দিচ্ছি। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স কি জিনিস বুঝা গেছে? ডিপেন্ডেন্ট সোর্স অ্যাকচুয়ালি অকার করে কিনা, মানে আমাদের সার্কিটে সার্টিন প্যারামিটার আছে যেগুলাকে আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে মডেল করলে ওইটার বিহেভিয়ারটা আসলে আমরা বুঝতে পারবো। সো ডিপেন্ডেন্ট সোর্স কেমনে কাজ করে এটা নিয়ে আর মাথা ঘামানো না, মোট কথা এটা দিয়ে আমরা আসলে কিছু কিছু প্যারামিটারকে মডেল করতে পারবো। সো কালকে হচ্ছে আমরা ওই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে?
খোদা স্যার হাফেজ। একটা কোশ্চেন ছিল, ক্লাসের শুরুতে কি আসসালামু অ্যাটেন্ডেন্স আলাইকুম। নিছিলেন? আচ্ছা আজকে অ্যাটেন্ডেন্স নিতে মনে নাই, কালকে থেকে নিব, সমস্যা নেই। স্টপ রেকর্ডিং। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আমাদের বইয়ের পিডিএফটা দেওয়া যাবে? হ্যাঁ, দিয়ে